আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের কলেজের প্রথম ইয়ারের প্রথম মাসগুলো চলছে। সো তোমরা অলরেডি কিন্তু তোমাদের বইগুলো কিনে ফেলেছো, প্রিপারেশন শুরু করে দিয়েছো। এখন এই এইচএসসি ফার্স্ট ইয়ারে এই সময় তোমাদের মনগুলো খুবই উড়ু উড়ু করছে, ভাবছো স্কুল লাইফ শেষ, এখন কলেজ লাইফে উঠে গেছো, বড় হয়ে গেছো। অবশ্যই বড় হয়ে গেছো, কিন্তু আসলে এইচএসসিটাই হচ্ছে বাস্তবতাটা একদম খুব ভালোভাবে চোখের সামনে দেখিয়ে যায়। এইচএসসি সময়টা এত কম, কিন্তু সিলেবাসটা মনে হয় এসএসসির থেকেও দ্বিগুণ বেশি। সো এখানে ফার্স্ট পেপার পড়তে হয়, একই সাথে সেকেন্ড পেপার পড়তে হয়। এখন এইচএসসিতে আমরা না আমাদের বিভাগগুলো, যেমন যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, ফিজিক্স, কেমিস্ট্রি, বা তুমি কমার্সের হলে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, বা তুমি যদি অন্যান্য ক্ষেত্রে আর্টস স্টুডেন্ট হও, তুমি বলতে পারো পৌরনীতি বা যুক্তিবিদ্যা, এই সাবজেক্টগুলো পড়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা বাংলা, ইংরেজি, আইসিটির প্রতি একটা দুর্বলতা আমাদের থাকে। সো যদি সেক্ষেত্রে বলি, আমাদের সবচেয়ে বেশি এ প্লাস যায় যে সাবজেক্টটিতে এইচএসসিতে, সেটা হচ্ছে ইংরেজি। আর শুধু যে স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তাই তোমরা তোমাদের কলেজ জীবনের শুরুতেই যদি এই ভিডিওটা দেখে কিছু স্টেপ শিখে নাও যে তোমার আসলে ইংরেজি প্রথম পত্র প্রিপারেশনটা ঠিক কেমন হওয়া উচিত। সো আজকের ভিডিওতে আমি 5টা স্টেপস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং এখানে প্রথম যে স্টেপসটা নিয়ে ভাইয়া কথা বলবো সেটা হচ্ছে রিড ইংলিশ ফর টুডে উইথ মিনিং। ইংলিশ ফর টুডে এই যে টেক্সট বুকটা, এই বইটা তুমি তোমাদের সিনিয়রদের যারা এইচএসসি 25 ব্যাচ আছে বা এইচএসসি 24 ব্যাচ আছে, যদি পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবে যে এই বইটাই তারা তাদের পড়ার টেবিলে খুঁজে পায় না। মোটামুটি অনেকেই আছে এই বইটা পড়ার টেবিলেই থাকে না, বা পড়ার টেবিলে সবার নিচে থাকে, কারণ এই বইটা আসলে আমরা কেউ পড়তে চাই না। বাট এই বইটা পড়া উচিত। কেন পড়া উচিত সেটা বলছি। তুমি যদি ইংলিশ ফর টুডে বইটা পড়ো, তোমার সেক্ষেত্রে তুমি যদি মিনিং সহ পড়ো, তুমি কিছু ভোকাবুলারি জানতে পারবা। তুমি যদি এই প্যাসেজটা পড়ো, এই প্যাসেজগুলো পড়ো, ইম্পর্টেন্ট প্যাসেজগুলো দেখো, সেক্ষেত্রে তুমি যে পরীক্ষাগুলো দিবা, তোমাদের যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আসে, তোমার আগে থেকেই সেটা একটা পড়ার মধ্যে আয়ত্ত থাকবে। আর তুমি যদি এখানের মধ্যে ভোকাবুলারিটা জানো, তুমি যদি এখান থেকে বুঝতে পারো যে তোমার বইয়ে কী আছে, এটা কিন্তু তোমাকে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানেও তোমাকে হেল্প করবে। এটা সত্য কথা। তুমি মিলিয়ে নাও আমার সাথে, অনেক ধরনের এমসিকিউ, অনেক ধরনের তোমার হচ্ছে ফিল দ্য গ্যাপস, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে মিলে যায় এই ওয়ার্ডগুলোর সাথে। সো তোমার কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, প্যাসেজ আছে, যেগুলো মিনিং সহ তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। সো ভাই এখন সময় আছে, মনোযোগ দিয়ে এখন এগুলো পড়া শুরু করে দাও। দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। ভাই মাত্রই তো পড়া শুরু করলাম, এখনই আপনি আমাকে বলতেছেন বোর্ড কোশ্চেন সলভ করতে? হ্যাঁ, তুমি আগে বইটা পড়ো, তারপর বোর্ড কোশ্চেনে আমি বলবো না যে সব বোর্ড এখনই সলভ করো, তুমি আস্তে ধীরে ধরো। তুমি ফার্স্টে কোনটা দেখতে পারো? তুমি ফার্স্টে দেখবা হচ্ছে তোমার ক্ষেত্রে যে নিয়মটা আছে, যেমন হচ্ছে তুমি যে বোর্ডের, ধরো তুমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট বা তুমি যশোর বোর্ডের স্টুডেন্ট, তুমি আগে সেই বোর্ডের লাস্ট 2 বছরের কোশ্চেনটা একটু দেখো। দেখো তো না পড়ে কতটুকু তুমি পারো, একটু জানার চেষ্টা করো যে আসলে কোন টপিকটা কিভাবে কোশ্চেন আসে, ইএফটি থেকে কত পার্সেন্টেজ আসতেছে, রিটেন পার্টে কত পার্সেন্টেজ আছে, সব কিছু একটু দেখার চেষ্টা করো। তুমি বুঝে যাবা তোমার প্রস্তুতিটাতে আসলে কোথায় গ্যাপ থাকে সবচেয়ে বেশি, এবং সেখানে তুমি কিভাবে গ্যাপগুলোকে ফিল আপ করবা। সো বোর্ড কোশ্চেন, কিছু কিছু বোর্ড কোশ্চেন অবশ্যই তোমাকে সলভ করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। ভাইয়া টেস্ট পেপার সলভ করা এটা একটু পরবর্তীতে করলেও হবে, যখন তোমার পরীক্ষা ঘনিয়ে আসবে বা তোমার মোটামুটি সব ধরনের পড়া হয়ে যাবে, তখন তুমি যদি একটু টেস্ট পেপারগুলো সলভ করো, সেক্ষেত্রে তোমার তুমি বুঝতে পারবা কলেজের টিচার আসলে কীভাবে চিন্তা করে। তোমার কলেজের টেস্ট পেপার তুমি সলভ করতে পারো, বা বিখ্যাত যে কলেজগুলো আছে ভালো ভালো কলেজে, সেগুলো টেস্ট পেপার সলভ করলে তোমার জন্য একটা সাজেশন ক্রিয়েট হয়ে যাবে। তুমি তখন সেই সাজেশন অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে পারবা। অর্থাৎ তোমাকে একটু বেশি টাইম সলভ করতে হবে। তারপর যেটা হচ্ছে লার্ন দ্য রুলস অফ রিটেন পার্ট। আমরা সবসময় না কমনের পিছনে দৌড়াই। আমরা সবসময় ভাই সামারি রাইটিংয়ে কি এই প্যাসেজ থেকে আসবে, এই প্যারাগ্রাফটা কি আসবে, এইবার তো ভাই পদ্মা বীজটা মনে অনেক ইম্পর্টেন্ট, ভাই এই প্যাসেজটা কি আমি বেশি করে পড়বো, এই প্যারাগ্রাফটা কি আমি বেশি করে পড়বো। হ্যাঁ, আমরা আমাদের পক্ষ থেকে বা যে কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম তোমাকে একটা সাজেশন প্রোভাইড করবে, কিন্তু সাজেশন থেকে 100% নাও তো আসতে পারে। হ্যাঁ, আসতেও পারে, আবার নাও আসতে পারে। কিন্তু ভাইয়া মুখস্থ করে ইংরেজিতে আসলে ভালো মার্ক ক্যারি করা যায় না, যেটা তোমাকে আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাকে সেটা নিয়ে একটা সমস্যা পোহাতে হবে। তাই তোমাকে এখন যেটা করতে হবে, নিয়মটা জানতে হবে। একটা সামারি আসলে কিভাবে লিখতে হয়, একটা প্যাসেজ পড়ে সে প্যাসেজ থেকে সামারি কীভাবে লেখা যায়, একটা সামারি কতটুকু লেখা উচিত, কতটুকু লিখলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, ফার্স্ট লাইনগুলো কেমন হওয়া উচিত, একটা গ্রাফেন চার্টটা আসলে কিভাবে অ্যানালাইসিস করা উচিত, কিভাবে দুইটা ইয়ার বা ধরো 2023-24 কোনো একটা রেশিও দেখানো হলো,
তুমি যদি এই 2023-24 রেশিও কীভাবে কম্প্যারিজন করে দেখাবা, তুমি কি আগে শুধু 2023 লিখবা নাকি আগের পুরোটা 2024 লিখবা, নাকি দুইটাকে একসাথে কম্পেয়ার করে করে বোঝানোর চেষ্টা করবা, পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করবা। সো একটা রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে জানতে হবে। তাও যদি আমাদের কমন না পড়ে আমাদের পরীক্ষাগুলোতে, তখন যেন আমরা লিখে আসতে পারি। সো এর জন্য যেটা করতে হবে, আমাদের রিটেন পার্টের রুলসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপর আমরা সাজেশন দেখব, ম্যাথ প্র্যাকটিস করব, সবই করব, কিন্তু আমাদেরকে রুলসগুলো জানতে হবে। তারপর হচ্ছে এনহ্যান্স ভোক্যাবুলারি, অর্থাৎ ভোক্যাবুলারিটা আমাদের পড়তে হবে। আমাদের ভোক্যাবুলারি ইংলিশ করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে ভোক্যাবুলারির কোনো বিকল্প নাই। কারণ আমাদের অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসিতে বলো, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু ভোক্যাবুলারির অনেক অনেক গুরুত্ব আছে। সো আমাদেরকে ভোক্যাবুলারি পড়তে হবে, বিশেষ করে ইএফটির যে ভোক্যাবুলারিগুলো আছে সেই ভোক্যাবুলারিগুলো ভালো করে পড়তে হবে। আমাদের এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের 30 ডেজ ভোক্যাবুলারি চ্যালেঞ্জ বাই মহসিন স্যারের একটা শীট তোমরা পাবা, ফ্রিতে পাবা ওয়েবসাইটে, সেটা তোমরা দেখে পড়ে নিতে পারো। সেটা আস্তে আস্তে পড়ে নিতে পারো। আমি বলবো না একদিনে শেষ করো, 30 দিনে শেষ করো, যেহেতু তোমাদের হাতে সময় আছে। মানে আমি যখন ভিডিওটা করছি তখন আর কি তোমরা মাত্র কলেজে ঢুকবা, কলেজে তোমাদের এখন সিলেকশন চলছে, সো টাইম আছে তোমাদের হাতে, তোমরা আস্তে ধীরে পড়ে নিতে পারো। সো এই জায়গাতে তোমরা অবশ্যই পড়তে পারো। তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের ডাবল ইবিআই অর্থাৎ ইকোনমিক্স, তোমাদের ইকোনমিক্স যাদের আছে তাদের জন্য একটা রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, সাথে ইংলিশ বাংলা আইসিটির 2.0 কোর্সটি চালু হবে আগামী অক্টোবর মাস থেকে, এবং অর্থাৎ অক্টোবর 2024 থেকে, এবং তার আগে আমাদের 1.0 অলরেডি চলছে। এবং একই সাথে এখানে তোমরা কোর্সে কী কী পাবা সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে বলছি না, এটা নিয়ে তোমরা আমাদের যে এডুকেশন অফিসিয়াল নাম্বার আছে সেটা তোমরা এখানে পাচ্ছই নাম্বারটা, এবং একই সাথে আমাদের যে গ্রুপ আছে এইচএসসি 2025 টার্গেট A+ গ্রুপ, আমাদের কমেন্টে এবং আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে যুক্ত হয়ে যেতে পারো, অথবা এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে নক করে তোমরা বিভিন্ন কোর্স সম্পর্কে যদি কিছু জানার থাকে তাদেরকে জেনে নিতে পারো। আমি এখানে কোর্স সম্পর্কে কিছুই বলছি না, সো তোমরা কোর্স সম্পর্কে জেনে রাখতে পারো। আর যে 5টা স্টেপস নিয়ে ভাইয়া কথা বললাম, এই 5টা স্টেপ একটু মনোযোগ সহকারে ফলো করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন থেকেই তোমাদের ইংরেজি প্রথম পত্র পুরোটা গোছানো প্রস্তুতি হবে, যেন তোমার এইচএসসি সময় গিয়ে বা সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাকে এটা নিয়ে আলাদা কোনো চিন্তা করতে না হয়। আর মনে রেখো, এইচএসসিতে সবচেয়ে বেশি A+ কাটা যায় ইংরেজি প্রথম পত্র। এটা আমার কথা না, এটা অনেকের কথা, এবং এটা তুমি যাকে জিজ্ঞাসা করবা বা দেখবা বেশিরভাগ বাংলা অথবা ইংরেজি প্রথম পত্রটি সবচেয়ে বেশি A+ কাটা যায়, এবং তার মধ্যে ইংরেজি প্রথম পত্রটি বেশি কাটা যায়। সো এই বিষয়ে আরেকটু বেশি মনোযোগ সহকারে ইংরেজি প্রথম পত্র সময়টা কাজে লাগাবা, যেন তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে এইচএসসিতে A+ পেতে পারো। সো তোমাদের সকলের জন্য থাকছে অনেক অনেক বেশি শুভকামনা।